নমস্কার প্রিয় দর্শক বন্ধু ও গুণগ্রাহীরা, আমার এই ছোট্ট চ্যানেল কনকের কথাগুলিতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আগের ভিডিও অর্থাৎ জীবনের জলছবি পর্ব 22 যারা দেখেছেন, কমেন্ট করেছেন এবং লাইক করেছেন, তাদের সকলকেই ধন্যবাদ। আলাদা আলাদা করে আমি কাউকে ধন্যবাদ জানালাম না। আমার এই প্রতিবেদন আপনারা আমার ফেসবুক পেজেও দেখতে পাবেন। আমার এই প্রতিবেদন ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এগুলো করতে আপনাদের হয়তো সামান্য সময় লাগে, কোনো খরচ হয় না, কিন্তু আমার এগুলো করতে, এই প্রতিবেদনগুলো করতে আপনাদের কাছে আমার মনের কথা নিয়ে আসতে আমার উৎসাহ বাড়ে। যাই হোক বন্ধুরা, আজকে এক পশ্চিমবঙ্গের ইতিহাসে এক বিশেষ দিন। আজ 4 মে। আজকের দিনটি আমাদের খুব মনে রাখার দরকার। আগামী প্রজন্ম হয়তো মনে রাখবে। বন্ধুরা, আপনাদের অনেকেরই হয়তো জানা আছে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যাকে ভারত কেশরীও বলা হয়, যিনি জনসংঘ স্থাপন করেছিলেন 1951 সালে, যার মধ্যে অঙ্কুরের মতো ছিল এই ভারতীয় জনতা পার্টি। তিনি হয়তো আজকে একটু স্বস্তি পাবেন। কেন তা বলছি? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন, ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন এক প্রধান, এক নিশান, এক বিধানের প্রবক্তা। তার জন্য তিনি তার এই তত্ত্বের জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন, 370 ধারা কাশ্মীরে অবলুপ্ত হওয়ার পরে হয়তো তার আত্মা একটু শান্তি পেয়েছিল, কিন্তু আরেক ব্যাপারে তিনি হয়তো শান্তিতে ছিলেন না, বিচলিত ছিলেন। বন্ধুরা, প্রিয় দর্শকেরা, আপনারা হয়তো অবগত আছেন যে 1946 সালের 16ই আগস্ট কলকাতায় যে ভয়াবহ হিন্দু নিধন হয়েছিল, তারপর ডক্টর শ্যামাপ্রসাদ, ভারত কেশরী শ্যামাপ্রসাদ এবং তার কিছু সহযোগী অনুভব করেছিলেন যে বাঙালি হিন্দুর জন্য এক হোমল্যান্ড দরকার। তাই তারা প্রবল সংগ্রাম করে, প্রচুর তর্ক বিতর্কের পর বাঙালি হিন্দুদের জন্য আজ যে আমরা পশ্চিমবঙ্গের রূপ দেখতে পাই তা ছিনিয়ে এনেছিলেন। তা না হলে এই অংশ আজ বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকত। বাঙালি হিন্দুদের জন্য যে হোমল্যান্ড, তা হতো না। এবং এই ঘটনা ঘটেছিল 1947 সালের 20শে জুন। তাই 20শে জুনকে পশ্চিমবঙ্গের জন্মদিন হিসাবেও ধরা হয়। তার এই যে কাজ, এই কাজ কিন্তু সফলতা পায়নি। 1947-এ দেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাঙালি হিন্দুরা
পশ্চিমবঙ্গে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়েই থেকে গেছে। কিছু ক্ষমতালোভী রাজনীতিবিদের জন্য তাদের অন্য একটা বিশেষ কমিউনিটিকে তোষণ করে ক্ষমতায় টিকে থাকবার জন্য। তা এতদিন সফল হয়েছে কারণ বাঙালি হিন্দুরা একত্রিত ছিল না। বাঙালি হিন্দুরা এতদিন অনুভব করেছে যে তারা যদি একত্রিত না হয় তাহলে তাদের শেষ আবাস স্থলটুকুও চলে যাবে, তাদের জন্য কোনো হোমল্যান্ড থাকবে না। একবার বাঙালি হিন্দুরা বর্তমান বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে চলে এসেছিল, আবার হয়তো তাদের উদ্বাস্তু হতে হবে। সেই ধারণার বশবর্তী হয়ে এবং যোগী আদিত্যনাথের প্রেরণা बांटेंगे तो काटेंगे, एक रहेंगे तो नेक रहेंगे প্রেরণায় হয়তো বাঙালি হিন্দুরা একত্রিত হয়ে ভোট করেছে এবং আজ শ্যামাপ্রসাদের অতৃপ্ত আত্মা হয়তো একটু শান্তি পাবে, তিনি হয়তো শান্তিতে একটু পাশ ফিরে ঘুমাতে পারবেন। যে এই যে নির্বাচন হলো পশ্চিমবঙ্গের জন্য, যে রাজ্যের নির্বাচন হলো, তা বাঙালি হিন্দুদের একত্রিত করে দিল। এর পিছনে কি যোগীজির, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সেই যে বাণী, এক रहेंगे তো নেক रहेंगे, অর্থাৎ যদি এক থাকো তাহলেই ভালোভাবে থাকবে, এটা কাজ করেছিল ভেবে দেখবেন। আরো একটা কথা, আমি অনেক জায়গায় শুনেছি যে বাঙালি নাকি সুপ্ত সিংহের জাত, একটু অলস, সাধারণত কোনো কিছুতেই ততটা রিয়াকশন দেয় না, কিন্তু সে যদি জাগে তখন সে সম্পূর্ণরূপে অন্যরকম হয়। এই নির্বাচন সমস্ত বাঙালি হিন্দুকে এক করেছে। তাদের এতদিন ধরে যে অপমান সইতে হয়েছে, যে দ্বিতীয় নাগরিকের মতো ব্যবহার সইতে হয়েছে, তার হয়তো জবাব তারা দিয়েছে। আরো একটা কথা, কিছু স্বার্থান্বেষী রাজনীতিবিদ তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, ক্ষমতা লিপ্সার জন্য সেই স্বাধীনোত্তর কাল থেকে যে একটি বিশেষ সম্প্রদায়কে তোষণ করে গেছেন, তার ফল বাঙালি হিন্দুকে ভোগ করতে হয়েছে। তাদের মধ্যে একটা হীনমন্যতা এনে দেওয়া হয়েছে, এর বিরুদ্ধেই বোধহয় সোচ্চার হয়েছে। বন্ধুরা, আপনারা ভেবে দেখবেন এই কথাগুলো সত্যি কিনা, সত্যি এইখান থেকেই এই অভূতপূর্ব সাফল্য এসেছে কিনা। যদি এসে থাকে, আমি অনুরোধ করব বাঙালি হিন্দুকে এই ঐক্য ধরে রাখুন। আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। যদি আমার এই কথা আপনাদের চেতনায় কোনো রকম আলোড়ন জাগায়
তাহলে আপনারা দয়া করে ঘুমিয়ে থাকবেন না, নিজেদের রক্ষা করার প্রয়াস করুন। আমাকে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ।